বাবা, এত মন দিয়ে কি ভাবছে আমার ঝিনুক সোনা? ইসিমা, আজ নীলের জন্মদিন। নীলকে কি উপহার দেবে ঝিনুক সেটাই ভাবছে। ঈশিতা এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকেই ভীষণ একা পড়ে গেছিল। ওমবাবুর সাথে অ্যারেঞ্জ ম্যারেজের পর জীবনে সব কিছু পেয়েছে ঈশিতা, শুধু ওমবাবুর অ্যাটেনশন ছাড়া। সবটুকু চাওয়া পাওয়া যেটা টাকা দিয়ে মেটানো সম্ভব, সেই সবটাই মিটিয়েছেন ওমবাবু। কিন্তু জীবনে শুধু জিনিসপত্র, খাওয়া দাওয়া, পরিধেয় বস্ত্র, থাকার জায়গা, আরামপ্রদ জীবন কাটানোর সামগ্রী, এগুলোই তো সব হয় না। এগুলোর বাইরে একটু মানসিক সুখ, একটু আবেগের টান, ভালোবাসায় মরা দুটো মিষ্টি কথা, একটু যত্ন, আসক্তি, এগুলোও দরকার পড়ে মানুষের জীবনে। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে এগুলো নিজের ভালোবাসার মানুষটার থেকে পাওয়ার। কিন্তু এখানেই হয়তো ঈশিতার জীবনটা অসম্পূর্ণ রয়ে গেছে। তারপর এক এক করে ওনার জীবনে বেদ আর রুদ্র এলো, কিন্তু তবুও কোথাও একটা ফাঁকা ফাঁকা ভাব সবসময় ছিল এই জীবনে। তারপর একদিন নয়নার হাত ধরে ঝিনুক এলো শেখাওয়াত প্যালেসে। তারপর থেকে সবটুকু না পাওয়া এই বাচ্চা মেয়েটা পূরণ করে দিয়েছে ওর জীবনে। একটা মেয়ের খুব শখ ছিল ঈশিতার, যে ওর মনের কষ্টটা বুঝবে। ওর নিজের সন্তান হিসেবে কোনো মেয়ে না দিলেও ঝিনুককে ওর জীবনে নিজের মতো করেই পাঠিয়েছে। তাহলে উপহারের কথা ভাবা হচ্ছে। হ্যাঁ ইসিমা, ঝিনুক তো ভেবেই পাচ্ছে না ও কি দেবে নীলকে। ঝিনুককে তুমি একটু সাহায্য করবে? ঈশিতা এগিয়ে এসে কোলে তুলে নিল ঝিনুককে। তার আগে বলো তো, এখনো রেডি হওনি কেন তুমি? এখনো এই জামা কাপড় পরে আছো? চুলগুলো এলোমেলো কেন? ঝিনুক তো জানতো না যে আজ পার্টি হবে। কেউ বলেইনি ঝিনুককে পার্টিতে আসার কথা। আর ঝিনুক মাকেও দেখতে পাচ্ছে না কোথাও। ঝিনুক তো একা একা জামা পরতে পারে না। কিন্তু ইসিমা, নীলের কাছে তো সব আছে। তাহলে ঝিনুক নীলকে কি দেবে? নীলের কাছে একটাও গোলাপ গাছ নেই, কিন্তু তোমার কাছে অনেকগুলো আছে। একটা নীলকে দিয়ে দিলে কেমন হয়? ঈশিতার কথা শুনে ছোট্ট ঝিনুকের চোখ দুটো চকচক করে উঠল। সাথে সাথে ঈশিতার গালে একটা চুমু এঁকে দিল ঝিনুক। থ্যাংক ইউ ইসিমা। মালকিন, রাজাবাবু আপনাকে ডাকছেন। হঠাৎ মালতীর কথায় পিছনে ঘুরে তাকালো ঈশিতা। মালতী শেখাওয়াত প্যালেসের অনেক পুরনো পরিচারিকা, একটু গম্ভীর স্বভাবের, কিন্তু খুব বিশ্বস্ত। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। ঝিনুককে কোল থেকে নামিয়ে দিল ঈশিতা। আমি এক্ষুনি আসবো। তারপর আমার সোনাটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। ততক্ষণ ফটাফট ব্রাশটা করে ফেলো তো। ঝিনুক একদিকে মাথা কাত করে সম্মতি জানিয়েই দৌড় লাগালো নিজের ঘরের দিকে। ঘরের দরজা দিয়ে ঢুকতে যেতেই দেখতে পেল একটা নতুন টব, আর তাতে লাগানো সেই গোলাপের একটা গাছ, যেটা রুদ্র সেদিন ছিঁড়ে দিয়েছিল। একটা নতুন গোলাপের গাছ পেয়ে ছোট্ট ঝিনুকের আনন্দ আর দেখে কে। কাঁটাগুলো থেকে সাবধানে গাছটাকে জড়িয়ে ধরলো নিজের সাথে। ঠোঁটের কোনায় হাসিটা আরো চওড়া হলো ওর। হ্যালো বিউটিফুল, তোমাকে নীল পাঠিয়েছে তাই না? জানো, নীল ভীষণ পচা, শুধু ঝিনুকের ফুল গাছগুলো ভেঙে দেয়, কিন্তু পরে আবার নতুন গাছ এনেও দেয়। তাহলে নীল অতটা পচাও নয়। যাই হোক, তোমাকে ঝিনুকের ঘরে কাম কাম। তুমি কেমন আছো? আচ্ছা, তোমাকে কি বলে ডাকবে ঝিনুক? এবার তাহলে তোমার একটা নাম রাখতে হবে। যে এখানে সবার একটা করে নাম আছে। ওই দেখো, ওটা রোজি, ও টুপু, ও টিনটিন, ওরা নিনি, রুমি, রিশু, আরো অনেক আছে। তুমি সবার নাম মনেই রাখতে পারবে না ঝিনুকের মতো, কিন্তু তোমার নাম কি হবে? পোপো?
হ্যাঁ, তুমি আজ থেকে পোপো। আই লাভ ইউ পোপো। বলেই গাছের মাথায় থাকা ছোট্ট গোলাপের কুড়িটার উপর নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল ঝিনুক। ওদিকে ওমবাবুর ঘরে একটা কনফিডেন্সিয়াল প্রাইভেট মিটিং চলছে। মিটিংয়ের নিস্তব্ধতা দেখে তার বিষয়বস্তু যে কতটা গম্ভীর সেটা অনুমান লাগানো যায় সহজেই। মিটিংয়ে উপস্থিত আছে হাতে গোনা জনা কয়েক মানুষ। বোঝাই যাচ্ছে মিটিংটা যতটা কম সংখ্যক লোক নিয়ে করা যায় সেটারই চেষ্টা করা হয়েছে। আমি বাইরের সবটাই দেখে নিয়েছি, চিন্তার কিছু নেই। সিকিউরিটি পেরিয়ে বাইরের কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, তবে রুদ্রকে ভিতরে থাকতে হবে। অন্যান্য দিন হলে সমস্যাই ছিল না, কিন্তু আজ বাইরে অনেক লোক থাকবে। ইন্ডিভিজুয়ালি সবার ওপর নজর রাখা সম্ভব হবে না, তাই ভিড় থেকে যতটা দূরে থাকা যায় সেটাই ভালো। সেক্ষেত্রে আমরা রুদ্রের ওপর অন্তত নজর রাখতে পারবো। আর আমি তো আছিই আঙ্কেল ওর সাথে, আমি সবসময় ছায়ার মতো থাকবো ওর কাছে। তোমরা একটু বেশি ভাবছো ড্যাড, প্লিজ। এগুলো কিন্তু বেশি হচ্ছে। আর তাছাড়া আমার সিকিউরিটির ব্যবস্থা আমি নিজেই। এইটুকু বিশ্বাস নেই আমার উপর? না না, তুই বুঝতে পারছিস না। খবরটা কিন্তু যে সে জায়গা থেকে আসেনি। প্রায় ৩৫ জনের উপরে ম্যান পাওয়ার হারিয়ে যাদব এখন আহত সাপের ন্যায় হিংস্র হয়ে আছে। ও ও কিছু একটা প্ল্যানিং করছে। হ্যাঁ, না 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 না, আমি রিস্ক নিতে পারবো না। আমি তোর সাথে বডিগার্ড দেওয়া মানে তোকে দুর্বল ভাবা মোটেই নয়, এটা তো সেফটি। আজ কোন রকম ঝামেলা কিন্তু সব ডুবিয়ে দিতে পারে রুদ্র। আজ পার্টির অনেক নেতা মন্ত্রীরাই উপস্থিত থাকবে, দেশপাণ্ডেও আসছে, মিডিয়া, পুলিশ। সামান্যতম ভুল কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করবে। কিন্তু ড্যাড, কোনো কিন্তু নয়, কয়েক ঘন্টার ব্যাপার। একটু চেপে চল, তাহলেই হবে। ওদিকে ঝিনুক একটা ছোট্ট গোলাপের চারা বেছে নিয়ে মোহন কাকাকে দিয়ে একটা টবে বসিয়ে নিয়েছে। ছোট ছোট হাত দুটোর মধ্যে টবটা ধরে গুটি গুটি পায়ে শেখাওয়াত প্যালেসের বিল্ডিংয়ে প্রবেশ করে সোজা দোতলায় রুদ্র ঘরের সামনে উপস্থিত সে। রুদ্রকে ঘরে কোথাও না পেয়ে খুঁজতে খুঁজতে সোজা এলো দোতলার উল্টো দিকে। ঝিনুক সচরাচর দোতলার এই পাশটায় আসে না, কারণ এদিকটায় ওমবাবু থাকে। ছোট্ট ঝিনুক বোঝে কোনো এক অজ্ঞাত কারণে মানুষটা ওকে একদম সহ্য করতে পারে না। ওকে সামনে দেখলেই ভীষণ বকাবকি করে, চিৎকার করে, মাঝে মাঝে খারাপ কথাও বলে। তাই ঝিনুক নিজেও ওমবাবুকে দেখলে কোথাও না কোথাও লুকিয়ে পড়ে। দোতলার এই দিকটায় আসতে ঝিনুকের ভীষণ ভয় করছে, কিন্তু রুদ্রকে খুঁজে পাওয়াটাও তো ভীষণ জরুরি। তাই ভিতর চিত্তে গুটি গুটি পায়ে ওমবাবুর ঘরের সামনে এসে দাঁড়ালো ঝিনুক। ভিতর থেকে রুদ্রর গলার আওয়াজ পেয়ে বুঝতে পারলো রুদ্র ভেতরেই আছে। ভেতরের সব সাহস একত্রিত করে এতদূর চলে এলেও অল্প খোলা দরজাটা ঠেলে ভিতরে ঢোকার সাহস ওর মোটেই নেই। তাই এক পা করে পিছনে সরে বড় থামটার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে রইল ঝিনুক। সবই তো বুঝলাম, কিন্তু বাড়ির পেছন দিকটায়, মানে নদীর দিকটায় কি করে সিকিউরিটি বসাবে? জায়গাটা দেখেছো? কেউ চাইলে অনায়াসে ঢুকে আসতে পারবে নদীপথে। ওই জায়গাটার জন্য এক্সট্রা ব্যবস্থা করা হয়ে গেছে। ২০-২৫ জনের একটা এক্সপার্ট টিম নজরদারি চালাচ্ছে নদী পথে। ঠিক আছে, তাই হোক তাহলে। লুক অ্যাট ইউ পিগি, একদম রাস্তার ভিখিরিদের মতন দেখাচ্ছে তোকে। হঠাৎ পিছনে মিশার আওয়াজ পেয়ে চমকে উঠল ঝিনুক। ফিরে তাকাতেই দেখলো মিশার সাথে জিনিয়া, প্রিয়া আর রুদ্রর বন্ধু ঋষি আর জয়ও দাঁড়িয়ে আছে একদম ওর পিছনেই। মিশু দিদি, আমি কোনো ভিখারির দিদি নয়, বুঝলি? এখানে এইভাবে কি করছিস তুই? চল যা এখান থেকে। ঝিনুক নীলকে উপহার দিতে এসেছে। আজ নীলের জন্মদিন, তাই। ঝিনুকের কথা শুনে ওরা সবাই জোরে হেসে উঠল। ছোট্ট ঝিনুক বুঝতেই পারল না ও ঠিক কি মজার কথা বলেছে যে সবাই এভাবে হাসছে। কিন্তু তাতে ওর কি যায় আসে? ওদেরকে হাসতে দেখে নিজেও খিলখিল করে হাসতে শুরু করে দিল। ঝিনুককে হাসতে দেখে মিশা এগিয়ে এলো সামনের দিকে।
ওর খোলা এলোমেলো চুলগুলোকে শক্ত করে আঙুলের ভাঁজে টেনে ধরলো। নিজেকে দেখেছিস আয়নায়? হাহ, রুদ্রকে উপহার দিতে এসেছে। কি উপহার দিবি তুই রুদ্রকে? এই ফুল গাছটা? তোর কোনো আইডিয়া আছে রুদ্রকে? আজ কত ভিআইপিরা আসবে এখানে, সবাই কত এক্সপেন্সিভ গিফট নিয়ে আসবে রুদ্রর জন্য, আর তুই একটা গোলাপের গাছ? সিরিয়াসলি ঝিনুক, মাথায় যে তোর গোবর ভর্তি সেটা জানতাম, কিন্তু সেগুলো যে পচে গেছে সেটা জানতাম না। রুদ্র তোর এই গোলাপ গাছটার দিকে ফিরেও তাকাবে না ঝিনুক। হ্যাঁ, দেখবি জিনিয়া, তুই কি নিয়ে এসেছিস রুদ্রর জন্য? সারার পারফিউম সেট। ডু ইউ নো ঝিনুক, ওই পারফিউম সেটটার দাম কত? প্রায় 1 লাখ টাকা। প্রিয়া তুই? কাস্টমাইজ ডিজাইনার ওয়াচ, ওই অ্যাপ্রক্স 80,000 মতন পড়েছে। মিশা ঝিনুকের চুলগুলো আরো জোরে টেনে ধরলো। ব্যথায় আলতোভাবে চিৎকার করে উঠল ঝিনুক, কারণ ও জানে ও ওমবাবুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ওর একটা জোরে চিৎকার ওকে কঠিন শাস্তির মুখে দাঁড় করিয়ে দিতে পারে। মিশু দিদি, ঝিনুকের ব্যথা লাগছে। লাগুক, তোর সাহস কি করে হয় একটা সামান্য গোলাপের গাছ নিয়ে মুখ উঠিয়ে রুদ্রকে উপহার দিতে চলে এসেছিস? শুনেছিস ওদের গিফটগুলোর কথা? ঋষি আর জয় মিলে রুদ্রকে একটা রয়্যাল এনফিল্ড গিফট করছে। ওর দাম জানিস তুই? ছাড়, জেনেও কি করবি? তোর কোনো ধারণাই নেই এগুলোর মানে কি। আচ্ছা একটা কথা বলতো, রুদ্র তোকে ওর জন্মদিনে ইনভাইট করেছে? মিশার প্রশ্ন শুনে ঝিনুক চোখ তুলে তাকালো ওর মুখের দিকে। দুদিকে দ্রুত মাথা নেড়ে ও বলল, না নীল, ঝিনুককে ইনভাইট করেনি তো। ঝিনুক তো কাল নীলকে কতবার জিজ্ঞেস করলো যে আজ পার্টি কেন হবে, কিন্তু নীল ঝিনুককে বললই না। তারপর রবি কাকা ঝিনুককে বলল যে আজ নীলের জন্মদিন। ঝিনুকের কথা শুনে আরো একবার সবাই মিলে হেসে উঠল। তাহলে তুই বুঝতেই পারছিস রুদ্র নিজেও চায় না তুই ওর বার্থডে পার্টিতে আসিস। তাই তো তুই জিজ্ঞাসা করার পরেও ও এটা বলেনি আজ ওর বার্থডে, আর পার্টিটা ওর জন্যই হচ্ছে। তোর মতন ভিখারিকে কেউ নিজের পার্টিতে ইনভাইট করবেও না। ঝিনুক, নিজেকে একবার দেখো আর তোমার দিদিকে একবার দেখো। তোমার দিদিকে কেমন লাগছে দেখেছো? আর তোমাকে? চুলগুলো এলোমেলো, জামা কাপড়ের সেন্স নেই। রুদ্র তোমার থেকে এই গোলাপের গাছ নেবে তুমি ভাবলে কি করে? রুদ্রকে দেখেছো? ওর ঘর দেখেছো? ও কোথায় কিভাবে থাকে? ওর লাইফস্টাইল দেখেছো? তোমার সত্যি মনে হয় যে তোমার কাছ থেকে ওই গোলাপ গাছটা নেবে? সো চিপ। জিনিয়ার কথা শুনে ঝিনুক একবার তাকিয়ে দেখলো মিশার দিকে। কালো রঙের একটা অফ শোল্ডার ওয়ান পিস মিশার ফর্সা শরীরের উপর চেপে বসেছে। গলার কাছটাতে জামাটা এতটাই ডিপ করে কাট করা যে বুকের ভাঁজটা পর্যন্ত দৃশ্যমান। পায়ে একটা কালো রঙের পেন্সিল হিল ওর চেহারায় একটা আলাদাই মাধুর্য প্রদান করছে। মিশা যে খুব সুন্দর একটা মেয়ে তাতে কোনো দ্বিমত নেই। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখগুলো পর্যন্ত খুব সুন্দর করে যত্নে সাজিয়েছে মেয়েটা। ইউ আর লুকিং সো প্রিটি মিশু দিদি। And you are looking like a nasty, ugly, shapeless pig. Now get lost from here. বলেই একটা ধাক্কা দিল মিশা ঝিনুককে। টাল সামলাতে না পেরে ঝিনুক সোজা গিয়ে পড়লো পাশের বড় থামটার উপর। হাতে ধরে থাকা গোলাপের টবটাও নিচে পড়ে গিয়ে ভেঙে গেল। ডান পায়ের হাঁটুটা খুব জোরে ঠুকে গেল দেওয়ালে। ব্যথায় ছোট্ট ঝিনুকের চোখ দুটো জলে ভরে এলো। ফুলের টব ভাঙার আওয়াজ ঘরে যেতেই মিটিংয়ের আওয়াজ হঠাৎ করেই থেমে গেল। তোমরা কন্টিনিউ করো, আমি দেখছি। রুদ্র ঘরের বাইরে এসে এদিক ওদিক ভালো করে দেখেও কাউকেই দেখতে পেল না কোথাও। কিন্তু আওয়াজ তো একটা হয়েছে। সামনে এগিয়ে এসে থামের পিছন দিকটায় যেতেই দেখলো একটা ফুলের টব ভেঙে নিচে পড়ে আছে। তার সাথে বেশ কিছুটা মাটি আর একটা ছোট্ট গোলাপের চারা। ছড়িয়ে পড়ে থাকা মাটির নিচে সাদা মতন কিছু একটা দেখা যাচ্ছে স্পষ্ট। রুদ্র এগিয়ে এসে মাটির নিচে চাপা পড়ে থাকা সাদা কাগজটা টেনে বার করে দেখলো কাঁচা হাতের কাপা কাপা অক্ষরে বড় বড় করে লেখা,
হ্যাপি বার্থডে নীল। কাগজটা হাতে নিয়ে এদিক ওদিক ভালো করে দেখলো রুদ্র, কিন্তু এই টপের মালিককে কোথাও খুঁজে পেল না ও। এই গোলাপের মালিকটা যে কে সেটা রুদ্র খুব ভালো করেই জানে, কিন্তু এটা দিতে এসব না দিয়ে পালিয়ে গেল কেন ঝিনুক, সেটাই বুঝতে পারছে না রুদ্র। আর টপটা ভাঙলই বা কি করে? মিশার নিষ্ঠুরভাবে বলা কথাগুলো শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ঝিনুকের। তার উপর ওকে ওইভাবে ঠেলে দেওয়ায় চোট পেয়ে বেচারি কান্না করে ফেলেছে। টপটা ভেঙে যাওয়ায় আর ওখানে দাঁড়ায়নি ও, কারণ ও জানে আওয়াজ শুনে ওমবাবু যদি বেরিয়ে আসেন তাহলে ওকে খুব বকবেন। তাই এক ছুটে সোজা নিজের কটেজে ফিরে এসেছে ঝিনুক। সিঁড়িতে গুটিসুটি মেরে বসে নিজের মনেই বিড়বিড় করতে থাকে ও। কাল ঝিনুক এতবার করে জিজ্ঞাসা করলো, তবু নীল বলল না যে আজ ওর জন্মদিন। তার মানে নীল সত্যিই চায় না ঝিনুক ওর জন্মদিনের পার্টিতে আসুক। ঝিনুক তো আগেই বলেছিল যে ও পার্টিতে আসবে না। তাহলে নীল কেন বলল না? ঝিনুক কি এতটাই খারাপ যে কেউ ভালোবাসে না ঝিনুককে? ঝিনুক পার্টিতে একদম আসবে না, কিছুতেই না। ঠোঁট ফুলিয়ে ভিজে চোখে হাঁটুর ভাঁজে মুখ গুজে কান্না শুরু করলো ঝিনুক। বারান্দার এক পাশে রাখা রবি কাকার দেওয়া প্যাকেটটাকে ছুঁড়ে ফেলে দিল বারান্দার এক কোণায়। চাই না ঝিনুকের রং বলেই আরো জোরে আরো বেশি করে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল ছোট্ট ঝিনুকের। এর মধ্যেই পিছনে একটা পরিচিতি আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ঝিনুক। সেকেন্ডের মধ্যে কান্না থামিয়ে খিলখিল করে হেসে উঠল ও। পমপম, আমার পমপম, কোথায় ছিলিস কালকে? একবারও ঝিনুকের কাছে আসিসনি কেন? ঝিনুক অনেকটা মিস ইউ। বলেই ছোট্ট হাত দুটো বাড়িয়ে ওর পিছনে বসে থাকা কাঠবিড়ালিটাকে কোলে তুলে নিল ঝিনুক। কাঠবিড়ালিটা ওর ছোট্ট কোলের মধ্যে বসে কুটকুট করে আওয়াজ করতে লাগলো। বারান্দার কোনায় রাখা বোতলটা থেকে কতগুলো বাদাম বের করে কাঠবিড়ালিটার মুখের সামনে ধরলো ঝিনুক। মুহূর্তের মধ্যে সব কান্না সব মন খারাপ ভুলে নিজের পমপমের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেল ছোট্ট ফুলটা। এমনটা হয়তো ঝিনুকের পক্ষেই সম্ভব। পমপম, তুই বসে খা। ঝিনুক টয়লেটে যাবে, এক্ষুনি চলে আসবে। ভয় পাবি না, চুপটি করে বসবি এখানে, কেমন? কাঠবিড়ালিটাকে কোল থেকে নামিয়ে দিয়ে এক ছুটে ঘরের ভিতরে ঢুকে পড়লো ও। মিনিট 2-3 পর বাইরে এসে পমপমকে কোথাও দেখতে পেল না ঝিনুক। যে বাদামগুলো ওকে খেতে দিয়েছিল সেগুলো ওভাবেই পড়ে আছে ওখানে। পমপম, পমপম, কোথায় গেলি পমপম? ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি খুঁজতে শুরু করলো ঝিনুক কাঠবিড়ালিটাকে, কিন্তু কোথাও তার দেখা পেল না। পমপমটা আবার কোথায় চলে গেল? ও তো ঝিনুককে না বলে চলে যায় না। হঠাৎ ঝিনুকের চোখ পড়লো বাড়ির পিছন দিকটায়। ওখানেই জড়ো হয়েছে রুদ্রের বেশ কিছু বন্ধু, সাথে মিশা, জিনিয়া, প্রিয়া, ঋষি, জয়ও আছে। বাকিদের ঝিনুক মুখ চেনে একটু আধটু, নাম জানে না। সবাই কিছু একটা ব্যাপার নিয়ে খুব হাসাহাসি করছে। কৌতূহল নিয়ে এক পা করে এগিয়ে গেল ঝিনুক ওদিকে। দেখলো একটা গাছের ডালে দড়ি দিয়ে ওর পমপমের লেজটাকে বেঁধে ওকে ঝুলিয়ে রাখা হয়েছে। পমপম ভয়ে কুটকুট করে চিৎকার করছে, আর নিচ থেকে সবাই ওর দিকে ছোট ছোট পাথরের কুচি ছুঁড়ে মারছে। পমপম! ঝিনুকের চিৎকার শুনে পুরো ভিড়টা ঘুরে তাকালো ওর দিকে। ওর চিৎকারের কারণ বোঝার জন্য সবার কপালেই কৌতূহলের ভাঁজ স্পষ্ট। তোমরা পমপমকে মারছো কেন? ও কি করেছে? ওকে ছেড়ে দাও প্লিজ। তুই আবার এসেছিস এখানে? তোকে বলেছি না এই পার্টিটা তোর জন্য নয়। ঝিনুক এই পার্টিতে থাকতেও চায় না। ঝিনুকের পমপমকে ছেড়ে দাও, ঝিনুক চলে যাবে। ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে বলল, পমপম? কে আবার পমপম? ঝিনুক গাছের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, ও পমপম। ছেলেটা একটা ছোট্ট ইটের টুকরো ছুঁড়ে মারলো পমপমের দিকে। ইটের টুকরোটা খুব জোরে গিয়ে লাগলো পমপমের গায়ে। ব্যথায় চিৎকার করে উঠলো কাঠবিড়ালিটা। ঝিনুক আর সহ্য করতে পারলো না। কষ্টে ওর চোখের সামনে জল জমতে শুরু করলো। একটা বড় ইটের টুকরো তুলে নিয়ে ও ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। সাথে সাথে
কপালটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।